আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম একদম মানে অফিয়াকেই সামনে রেখে। আজকে হচ্ছে গিয়ে 14ই জুন, শুক্রবার। আজকে একটা স্পেশাল ডে। আজকে হচ্ছে কি শুক্রবার। শুক্রবারটা হচ্ছে আমার বার্থডে পড়ছে। সো ফ্যামিলি সবাই বলতেছে যে তোমার বার্থডেটা আমরা সেলিব্রেট করবো, কিভাবে সেলিব্রেট করবা? ফার্স্টে বলছিল যে কেক কাটবো, পরে আমি তো বললাম যে না, আমি কোনো কেক টেক কাটবো না, আমি কোনো বার্থডে সেলিব্রেট করবো না, কারণ বয়স হয়ে গেছে এখন। যদি বার্থডে সেলিব্রেট করি তো এটা কিরকম দেখা যায় এমনি। তারপরে বললো যে ঠিক আছে, চল আমরা অফিয়াকে নিয়ে ঘুরতে যাই। তো আজকে চলে আসলাম বিমান বাহিনী জাদুঘরের এইখানে আগারগাঁওতে। অফিয়া মানে এত বড়, অফিয়া এর আগে কোনোদিন আসে নাই, কিন্তু এই ফার্স্ট টাইম অফিয়ার আসা হলো। তো মানে সে এসে একদম মানে মানে ছুটাছুটি করতেছে, কোনটা থেকে কোনটা উঠবে, কোন রাইডে উঠবে, কই উঠবে, কি উঠবে না উঠবে, এরকম করতেছে। মানে খোলামেলা জায়গা পাইছে, তো এই কারণে মানে ও খুব এক্সাইটেড, কারণ বাচ্চারা তো সচরাচর ফ্ল্যাট বাসায় মানে একটা একাকিত্ব হয়ে থাকে, বদ্ধ হয়ে থাকে। তার কারণে মানে যখনই কোথাও পার্কে টার্কে কোথাও যায় বা গ্রামের বাড়িতে যায়, অফিয়া খুবই এক্সাইটেড হয়ে যায়। তো আসলাম, অফিয়ার আম্মা সহ আসলাম আহ, ছুটির দিনটা আহ, কাটাতে। আর যেহেতু আজকে একটা স্পেশাল ডে, তার কারণে আমিও আহ, একটা সুযোগ পাইছি, ঈদের বন্ধ পাইছি, তার কারণে ফ্যামিলিকে নিয়ে একটু ঘোরাঘুরি। কাজে এখন তো আর শপিং টপিং এর কোনো ভেজাল নাই, এখন তো জাস্ট হ্যাঁ মানে গরু কিনার একটা প্রিপারেশন নেওয়া, তার কারণে আর কোনো প্যারা নাই। তো দেখতে দেখতে নিজের একটু ক্যামেরাতে দেখলাম কেমন লাগতেছে। এদিকে অফিয়ার আমি খুঁজতেছি, ওই যে অফিয়া মানে একা 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 সব দিকে ছুটতেছে। ছুটতে 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 মানে সে কারো কথাই শুনে না, মানে যে এইভাবে পাইতেছে সেভাবে দৌড় দিতেছে। মানে ওর পিছনে আমি দৌড়াতে দৌড়াতে আমিও টায়ার্ড হয়ে গেছি, এমন একটা অবস্থা। মানে কোনটাতে উঠবে, কি করবে না করবে, সে মানে কনফিউজ হয়ে গেছে আর কি। একবার এইটাতে যায়, একবার ওইটাতে যায়, একবার এই প্লেনে উঠে, একবার ওই প্লেনে উঠে, মানে সব সে বাসায় নিয়ে যাবে এমন একটা অবস্থা। আর ওই পাশে যে এই ডাস্টবিনগুলো রাখছে, সে এগুলো মনে করছে যে সে ডল, তো বারবার সে ওগুলোর কাছে যাইতেছে। তো আফিয়া মাঝখান দিয়ে বললো যে আমি এই প্লেনে উঠবো, বাট এই প্লেনটা আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ভিতরে ডেকোরেশনের কাজ চলতেছে। কিন্তু না, তারপরও তাকে থামানো যায় না, সে এটাতে উঠবে তো উঠবে। সো এই যে সে এখন নিজে নিজে উঠতেছে, ওইটা সে দেখবে যে আসলে ঘটনাটা কি। এই যে ওন্না পড়ে গেছে, তা ওন্না নিজের নিজের ইয়েতে রাইখা হ্যাঁ পারতেছে না, এখন এই যে আমার কাছে দিতেছে। এই যে সে এখন উঠবে, আমি বললাম যে উঠো না অফিয়া, উঠো না। না, সে উঠবে। সে মানে এটা দেখবে, সে আসলে কি এটা কাজ হইতেছে নাকি এটা বাবা মিথ্যা বলতেছে। এই যে ভিতরে যায় ঢুকতেছে, দেখতেছে, যখনই দেখছে তখন আবার ফিরে আসতেছে। কিন্তু সে আবার ডাবল চেকিং করার জন্য আবার ঢুকবে, আবার ঢুকে আবার দেখবে যে আসলে ঘটনাটা কি। আমি উপরে উঠলাম যে মামুনি আসো, মামুনি আসো, কিন্তু না, সে শুনতেছে না। সে তার মতো সে নিজের ইচ্ছা মতো সে ইয়া করবে। এই যে যখন দেখছে যে আসলেই না কাজ হইতেছে, তখনই আসতেছে। এই যে এখন আমি হাত দিছি, আমার হাতও ধরবে না, সে সে নিজে নিজে একা একা আসবে। সে একা একা ইয়া করবে। এই যে আমার হাত, আবার হাত সে ইয়ে ঝাড়া দিয়া ফালাইতেছে। মানে এত খুশি, এত খুশি সে, মানে খুশিতে সে আত্মহারা এমন একটা অবস্থা। আর ওইদিকে অফিয়ার আম্মু আহ, মানে সে ছবি তোলা নিয়ে ব্যস্ত। সে তার ছবি তুলবে, সেলফি তুলবে, সেটা নিয়ে ব্যস্ত। আমি এদিকে মেয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, কি করব। হুম তুমি কি হ্যাপি মামনি? হ্যাঁ এ তাকাও, ক্যামেরার দিকে তাকাও। তুমি কি হ্যাপি? ইয়াস হ্যাঁ। ইয়াস ওকে, আমরা এখন কোনটাতে উঠবো? হেলিকপ্টারে হেলিকপ্টার উঠবো, ওকে চলো। কেন এই যে আমরা এখন এইটাতে উঠবো, ঠিক আছে? বড় হেলিকপ্টার আমার হ্যাঁ। ভয় লাগে কেন ভয় লাগে? ভয় লাগে হেলিকপ্টার বাবুকে একটা কিসি দাও তো, একটা কিসি দাও তো। এই আইটা দাও তো, বাবাকে তোমাকে একটা দিই, এদিকে এসো। চলো। চলো চলো উঠি ইমু তাহলে আমরা কেমন উঠবো আমরা এখানে কিভাবে উঠবো এটা? দরজা খুললা দরজা খুলে উঠবো? হুম দেখি তাতে কিভাবে উঠে। এটা তো তো উঠা যায় না। উঠে যাই কিভাবে উঠবো? এটা তো উঠা যায় না। যাই না না, চলো আমরা ওইটাতে উঠি, চলো। চলো উম, হুম? আমি আগে যাব না যখনই বললাম যে ওই প্লেনগুলোতে উঠা যায়, আর সে কোল থেকে নাইমা এমন একটা দৌড় দিল, মানে সে আমারে রাইখেই সে একা একা উঠবে। এখন ওইটা তো গেট বন্ধ, কিন্তু কিন্তু সে তো এটা বুঝে নাই, সে ওইটাতে উঠবে। আমি বললাম যে না, ওইটাতে উঠো না, উঠো না। তো সে অন্যটাতে উঠো, বলে যে কোনটা? আমি বললাম যে উইটা।
সে এখন ওইটাতে গেছে। আর এইদিকে এটার বিমানের যে বিবরণটা আছে সেটা দেওয়া আছে এখানে ইয়াতে ডিসপ্লেতে। এখন আবার ওইটাতে ওইটাতে উঠতেছে, যে আমার হাত দিয়ে দেখেছে ওইটা ওইটা, আমি বললাম যে হ্যাঁ ওইটা, ওইটাতে ওঠো। মানে বাচ্চা পোলাপান তো, মানে মানে খুশিতে একদম আত্মহরা, মানে কোনটা থেকে কোনটা উঠবে দেখে নাই তো কোনো, এটা হলো অফিয়ার ফার্স্ট টাইম, তো এই কারণে মনে করেন এত এক্সাইটেড ও। মানে সবসময় তো মানে ইয়াতে ইউটিউবে দেখছে টিভিতে দেখছে এইসব বিমান, কিন্তু বাস্তবে যে এইসব বিমান সে দেখতে পাবে আর উঠতে পারবে সেই জিনিসটা ইয়ে না। আর এদিকে এই যে এখানে টিকিট কাউন্টার ইয়ে করতেছি, টিকিট কাটবো। তো টিকিট টিকিট কাটা শেষ এখন, দুইজনের টিকিট কাটলাম। এখন বাচ্চার মাও বলতেছে যে বা ও উঠলে আমিও উঠবো, ঠিক আছে ওঠো, সমস্যা কি। বাস্তবে তোর বিমানে উঠো নাই গা, এমনি মানে দামি বিমান উঠছো, ওঠো, সমস্যা নাই। আচ্ছা, এগুলার ভিতরের রাইডের প্রাইস হচ্ছে গিয়ে 30 টাকা করে টিকিট। আর ভিতরে ঢোকার টিকিট হচ্ছে গিয়ে 50 টাকা করে ইচ। 2 বছরের বাচ্চা যদি হয় বেশি হয়, তাহলেও ফুল টিকিট কাটা লাগবে। আর 2 বছরের কম হলে সেটা লাগবে না। বাট অ্যাডাল্ট হচ্ছে গিয়ে 50 টাকা করে। আর 2 বছরের বেশি হলে 50 টাকা করে টিকিট কাটতে হবে। আর ভিতরে যে রাইডগুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে 30 টাকা করে। তো এই তো এইগুলা দেখতেছে, নাড়াচাড়া করতেছে, ইয়া করতেছে। আবার উনি আবার সেলফি তুলবে, বাবুর মা। তা ওনারা মোবাইল দিলাম। তা আমি একটু আবার উপরে ওইটা দেখলাম যে আসলে বিষয় জিনিসটা কি, ভিতরে কি কি আছে। ওদের ছবি নিতেছি। খুব এনজয় করতেছে দুইজন খুব। প্লেন থেকে নেমেই এখন আবার সে আবার বলতেছে যে আমি স্লাইডিং করব। তো স্লাইডিং করার জন্য এখন ওইখানে যেতে হবে। এখানে ওইখানে যাওয়ার জন্য প্রবেশ ফি হচ্ছে গিয়ে 10 টাকা করে পার পার্সন। সো 3টা টিকিট কাটলাম 30 টাকা দিয়ে। দেন টিকিট কেটে দেন এখন যাব হচ্ছে গিয়ে ওই যে অফিয়া স্লাইডিংটা খুব পছন্দ করে, সে স্লাইডিং আর কি খেলবে। তো স্লাইডিং এর ওইখানে যাইতে হবে এখন। তা এখন অফিয়াকে স্লাইডিং ওখানে যাবো, কিন্তু একটা বিষয় হচ্ছে কি ওইখানে খুবই বৃষ্টির কারণে ওইখানে মানে ঘাসের ভিতরে পানি জমে গেছে, খুবই কাদা। তার কারণে এখন স্লাইডিংটা ওইখানে মানে যেখানে নামবে স্লাইডিং করে, তো সেখানে পানি জমে গেছে। এখন অফিয়া তো সেটা বুঝতেছে না। আফিয়া বলতেছে যে না আমি ওইটাতেই উঠবো, আমি ওইটাতেই উঠবো। তা এখন আবার একে হচ্ছে গিয়ে কাদা, আর দুই হচ্ছে গিয়ে স্লাইডিং এর ভিতরে ময়লা পড়ে আছে। তা এখন ও তো এটা কি কোনোভাবে শুনতেছে না, রাগ করে আছে আমার সাথে, রাগ করে যে দাঁড়ায় আছে। তা আমি ওটা চেক করতে গেলাম যে আসলে বিষয়টা দেখি, ওই যে কাদা পড়ে আছে। তো এই পাশেটা হলুদটা হলো গিয়ে কাদা পড়ছে, বাট ওই পাশে লালটা লালটা ভালো আছে, লাল কালারের যে স্লাইডিংটা। কিন্তু ওইখানে হচ্ছে যে ওই যে পানি জমে আছে। এখন পানির এইখানে তো অফিয়ারে তো দেওয়া যাবে না, কারণ সে ব্যালেন্স করতে পারবে না। সে তার পানির এখানে বলে তার পুরো জামা কাপড় সব ভিজে যাবে। তার কারণে আমার ওইখানে দাঁড়া থাকতে হবে, দাঁড়া থেকে ওরা ধরে রাখতে হবে। তা এখন সে তার সিঁড়ি দিয়েও না ওইটা, সে এই যে এইগুলা দিয়ে উঠতে চায়। মানে সে মানে ও এক্সারসাইজ করতে চায়, এরকম একটা অবস্থা। তো আমি তার ধরে এই যে সিঁড়ির এখানে উঠাইলাম, উঠে বললাম যে তুমি লালটা দিয়ে নামবে, বাবা বাবা ঠিক ওই পাশে দাঁড়া থাকবো। মানে ও যখন মানে এই স্লাইডিংটা দিয়ে একদম এন্ড পয়েন্টে আসবে, ঠিক আমি তখন ওইখানে ধরে ফেলবো। এখন কি করার আছে, পানির ভিতরে তো আর ওরে ইয়া করা যায় না, একদম পুরো সব মাইখা টেইখা ফেলাবে এমন একটা অবস্থা। বাচ্চা পোলাপান না, পরে দেখা গেছে ঠান্ডা লেগে যাবে। এই যে সে নামছে, আমি এই যে তার এই একদম ইয়া পর্যন্ত ধরে রাখলাম, সে আবার করবে। তা আবার করে এরকম ইয়া করতে হবে। মানে সে যত পার্কেই যাক, ওই দিন ড্রিম হলিডে পার্কে গেছি, তারপরে আরো একটা পার্কে গেছি, সে এই যে এরকম এই স্লাইডারটা তার খুবই পছন্দ। মানে স্লাইডার পাইলে আর দোলনা পাইলে সে আর কোনো কিছু আর কি সে তার আর কিছু লাগবে না, সে ওইটা দিয়ে সে হ্যাপি। এত পছন্দ করে সে এটা। তাই যে আবার শেখাবে, একবারে তার হচ্ছে না, সে আবারও ইয়া করবে। তা আমি এখনো ওই যে প্রস্তুতি নিছি ধরার জন্য। তা এখন ওই যে পানিতে যে কাদার ভিতরে যে পাড়া দিছিল না ওটা, মানে ওর পায়জামার নিচে সেটা কাদা দিয়ে ভিজে গেছে। তার কারণে ওই প্যান্টটা একটু ইয়া করে দিলাম যাতে ইয়াটা ঠিক হয়। তো এই পাশে ইয়া করলাম, তো এইখানে আসতে আরো কিছু এই যে ফাইটার প্লেন আছে। তো এগুলোতে সে উঠতে চায়, আসলে এগুলোতে উঠে কোনো লাভ নাই। আর আরো মেয়েটাও আমার ঘামায় গেছে, তার কারণে আসলে ওরে কোলে কোলে করে নিয়ে গেলাম, অনেক টায়ার্ড হয়ে গেছে দৌড়াদৌড়ি করতে করতে। কোলে করে নিয়ে যে সামনের দিকে যাইতেছি। আর আমি এই যে দেখাইতেছি যে এইটা এই বিমান, এইটা সেই বিমান। আসলে ও তো আসলে ছোট মানুষ, ও এগুলো বুঝে না, কিন্তু যখনই মানে ও বড় হবে, যখন এই ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে যে না আমার বাবা আমাকে নিয়ে এইসব জায়গায় ঘুরছে। তখন ওই জিনিসগুলো বুঝতে পারবে। এখন ওর কাছে সবই খেলনা মনে হয়, বাট বড় হলে সবকিছু সে বুঝতে পারবে। তার কারণেই মানে
আমি যেখানে যাই অফিয়াকে নিয়ে, যেখানেই যাই ওর অফিয়ার আম্মুকে নিয়ে যেখানে যাই, আমি কিছু না কিছু মানে ভিডিও বা ব্লগ আমি করে রাখি, যাতে অফিয়া যখন বড় হবে, যখন এগুলো দেখবে যে না আমার বাবা আমাকে এই জায়গা ঘুরাইছে, আমার বাবা আমাকে এটা দেখাইছে, ইয়া করছে, মানে ওর লাইফে কোনো আফসোস থাকুক, আমি সেই জিনিসটা চাই না। মানে আমার বাবা মা আমাকে অনেক কিছু ঘুরাইছে, আমি যখন ছোট ছিলাম শিশু পার্কে ঘুরছি, তারপরে গুলশানে 2 নম্বরে একটা ওয়ান্ডারল্যান্ড পার্ক ছিল সেইখানে ঘুরছি, ফ্যান্টাসি কিংডমে গেছি। মানে আমি ছোটবেলায় যেগুলো যেগুলো পাইছি সেগুলো তো অবশ্যই তাকে দিব, ভালো জিনিসই দিব। আর যেগুলো যেগুলো আমি মিস করছি সেগুলোও যাতে সে পায়, সেটাই আর কি চেষ্টা। তো এই ভিডিওগুলো করতেছি সাথে সে যেন আফসোস না করতে পারে বড় হয়ে, যে আমার বাবা আমাকে এটা নেয় না, এটা নেয়, এটা করায় না, সেটা করে না, কারণ সে তো ভুলে যাবে সবকিছু। তো সে এখনো ছোট। তো সেই ভিডিওগুলো দেখলে সে বুঝবে যে না আমিও ঘুরছি, আমিও এনজয় করছি অনেক, লাইফ অনেক কিছু। তো এখানে একটা হেলিকপ্টার আছে, বড় একটা হেলিকপ্টার, এখন সেখান থেকে উঠতে পারতেছে না। তার কারণে আমি তারে উঠাইছি, উঠাই বলছি যে তুমি আসো, বাবার কোলে আসো, জাম্প করো, বাট সে একটু ভয় পাইতেছে। আমি বলছি যে কোনো সমস্যা নেই, বাবা আছে, তুমি আসো। বাট না, সে আসলেই ভয় পাইতেছে, কারণ একটু উঁচা, তো উঁচা জায়গা তো, এই জন্য ভয় পাইতেছে, তার কারণে আসতে চাইতেছে না। পরে অনেক অনেক ওরে বুঝাইয়া শুনে, অনেক ইয়ে টিয়া করে, অনেক অনেক অন্য কিছু ইয়া বইলা টইলা ওরে, পরে আমি এই যে এই যে এখন এই যে কোলে নিলাম। মানে আমার মেয়ে এমনি উঁচুতে উঁচুতে কোনো প্রবলেম নাই, বাট এই যে যে কোনো জায়গায় গেলে, বাইরে টাইরে যে কোনো জায়গায় গেলে একটু ইয়া করে আর কি, মানে এক্সাইটেডমেন্ট একটু বেশি হয় আর কি, আর কিছু না। বাট মাশাল্লাহ দিলে আমার মেয়ে আল্লাহর রহমতে খুবই সাহসী একটা বাচ্চা। অনেক বাচ্চার আছে যে একটু ভয় করে বা একটু ইয়া করে, বাট সে এটা না, সে একদম রিল্যাক্স। আর কোল থেকে নাইমার সাথে সাথে আবার আরেকটা এই যে এটাকে কি বলে, মেরিগোল্ডের মধ্যে যে ঘুরে, মানে এটাতে সে ঘুরাবে। ও বলতেছে যে বাবা আমি এখানে দাঁড়াইলাম, ধরে শক্ত করে তুমি এটা ঘুরাও। তো কি করার, মেয়ের শখ, এখন কিছু তো করার নাই, তার কারণে আমি ঘুরাইতেছি। বাট সে মানে বলে আরো জোরে ঘুরাও বাবা, আরো জোরে ঘুরাও। এখন এত জোরে কিভাবে ঘুরাবো, এটা তো ঘুরতে তো হবে। কজ বৃষ্টির কারণে মোটর, এটার ভিতরে যে মোটরটা আছে না সেটা জং পড়ে গেছে, তার কারণে ঘুরতে পারি নাই। তো এইদিকে আবার আরেকটা রাইডে নিয়ে আসলাম, এটা হলো কি স্প্রিং রাইড। এখানে সে এটা স্প্রিং এর মতো আর কি, সে দোলনা করবে, খেলবে। তো এটা ইয়া করতেছে, বাট এটাও বেশি একটা কমফোর্টেবল না, যেন পড়ে যাইতেছে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে দোলনার ওইখানে নিয়ে যাই। যখনই বলছি দোলনার ওইখানে নিয়ে যাবো, আর সে আমার সে হাত, মানে বলে আমাকে ছাড়ো, আমার হাত ছাড়ো। এই যে সে জোরাজুরি করতেছে আমার সাথে, আমার হাত ছাড়ো, আমি আমি দৌড়ে দৌড়ে যাব। দৌড়া দৌড়া যাবে, যদি একটু যদি মানে আছাড় খেয়া যদি পড়ে, একদম তো মনে হয় জামা কাপড় সব ভইরা যাবে, আরো ব্যথা পাবে। তার কারণে এই যে দোলনার এখানে আসছি, এখন এই যে একজনের ছবি তুলতেছে, বাট না, আমি বলছি যে দাঁড়াও, একটু দাঁড়াও, ছবিটা ওনারা তুলে নেয়, তোমার বড় আপু ছবিটা তুলে নেয়, না সে এখানে বসবে, সে এখানে বসবেই তো বসবে। তারে বসাইলাম, এখন বলে বাবা তুমিও বসো। আমার বসার কি রে দরকার রে বাবা, যে না আমারও বসতে হবে, ঠিক আছে বসলাম। এই যে ওর আমার সাথে একসাথে দোলনা খাবে, কি খুশি, মানে সে ঈদের চেয়ে বেশি খুশি। ঈদ তো আরো 3 দিন পরে, বাট না সে এখনই খুশি। তা আমি নেমে গেলাম, নামা যাওয়ার পরে এখন বলতেছে, বাচ্চার মা বলতেছে যে আমি, তুমি একা একা খাবা, আমাকে খাওয়াবো না? তো বাচ্চার মতো বাচ্চার মাও মানে ছোট পোলাপানের মতো সেও দোলনা খাইতেছে, আহ কি শান্তি, কি আরাম, হ্যাঁ। দোলনা দুলতেছে দুলতেছে, বলতেছে যে এবার ঈদে আমারে কই ঘুরতে নিয়ে যাবে? আরে দোলনা খাইতে আসছো, দোলনা খাও না, সমস্যা কি? এবং ঘোরাঘুরির কথা বলো কেন? যখন ঈদের ঈদের সময় আসবে তখন নিয়ে যাব, তখন এটা তখন। সে আগে থেকে অগ্রিম আমারে মানে আমার কাছ থেকে কনফার্ম হয়ে না আমাকে কই নিয়ে যাবা। তো ওই বড় দোলনা খাওয়া শেষ, এখন আবার এই যে ছোট্ট একটা দোলনা আছে, এটার ভিতরে অফিয়া বলছে যে আমি এটাও খাবো। ঠিক আছে মামুনি, তুমি যেহেতু বলছো, তোমার কথা তো শুনতেই হবে। তো এই যে অফিয়ার আম্মু অফিয়াকে, অফিয়ার এই যে ছোট দোলনাটার ভিতরে ইয়া করেছে, দোলনি খাওয়াইতেছে। তা আমি এদিকে দেখতেছি, পার্কটা মোটামুটি বেশ ভালোই, সুন্দর পরিপাটি আছে, অতটা কোনো ইয়া নাই, সবুজে শ্যামলে ভরা, গাছগাছালি অনেক আছে। বাট বৃষ্টি হওয়ার কারণে মানে ওয়েদারটা একটু ইয়ে হয়ে গেছে, ওয়েদারটা একটু মানে প্রবলেম হয়ে গেছে। আকাশের অবস্থাটাও তেমন একটা ভালো না, আকাশ একটু মেঘলা মেঘলা আকাশ। মানে আমি একটু ইয়াতে ছিলাম যে আবার যদি বৃষ্টি টিষ্টি পড়ে বাচ্চাদেরকে নিয়ে নিয়ে একটা পরে আবার একটা ঝামেলা হয়ে যাবে, এই কারণে। এইদিকে পার্কের এক সাইডে এসে একটা বিমানের একটা যুদ্ধ বিমানের একটা এই যে ইঞ্জিনটা আমি দেখলাম, যে এটা কত আগের ইঞ্জিন এটা। আমাদের বাংলাদেশ এয়ারফোর্সের ইয়াতে, বহরে, কত আগের বিমানের কত আগে ইঞ্জিন, এখন তারা এটাকে একদম মানে সংরক্ষিত করে রাখছে আর কি। এটা একটা মানে জাদুঘরের মতো।
এই যে এটা হচ্ছে কি আরেকটা বিমানের ইঞ্জিন। এই যে রোলস রয়েস এভন ম্যাক 203, এই হচ্ছে কি এটার এই বিমানের ইঞ্জিন এটা। তারপরে এইদিকে আবার আরেকটা আছে। এই যে এইটা একটু বড় বড় লাগতেছে, এটা একদম মানে পাখার ইয়াটা সহ আর কি, ইয়াটা আছে প্রপেলারটা সহ। এই যে এইটা আবার আরেকটা ইয়া, এখানে ডিটেলস দেওয়া আছে। আমি তো আসলে ওরকম মানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার না, তার কারণে অতটা একটা বুঝি না, বাট এটা দেখে বোঝা যাইতেছে এটা খুবই শক্তিশালী পাওয়ারফুল ইঞ্জিন। এটা একটা ইঞ্জিনের একটা ইয়া, এটা হচ্ছে কি পিছনের যে ইয়াটা আছে, পিছনের যে অংশটা আছে, যেটা থেকে মানে আগুনের মতো যে ধোঁয়াটা বের লাভাটা বের হয়, এটা হচ্ছে কি সেই ইয়াটা, এটা মুভ করে। তো মানে একটা একটা ইঞ্জিনের একটা বিমানের কি কি অংশ থাকে এখানে সবকিছু দেওয়া হয়েছে। অবশ্যই অনেকগুলো বিমানের দুইটা তিনটা বিমানের মানে যন্ত্রাংশ নিয়ে এই জিনিসটা বানানো হয়েছে, বাট এটা একটা শিক্ষণীয় জিনিস। আবার এই পাশে আবার কিছু ফাইটার বিমান আছে, 1996। ওই আমলের বিমানগুলো কত অত্যাধুনিক অত্যাধুনিক ছিল সেই আমল অনুযায়ী। আর এখন বাংলাদেশে তো আরো অনেক অত্যাধুনিক বিমান আছে। এটা হচ্ছে কি ন্যাট যুদ্ধ বিমান। এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ন্যাট যুদ্ধ বিমানটি ভারতীয় বিমান বাহিনীর ইয়াতে ছিল আর কি। তো ওইটা আমাদের যখন এই যুদ্ধ হয়েছিল তখনই এই জিনিসটা এইখানে রয়ে গেছে। সেটা আর বাংলাদেশে যায় ভারতে যায় নাই। এই পাশে একটা বড় বিমান আছে, আমার কাছে এই বিমানটা অনেক ভাল লাগছে। এই যে এই বিমানটা একটু বড় সড়ো আছে, এই বিমানটা অনেক ভাল লাগছে আমার কাছে। 908, মানে বিমানের ইয়াটা অনেক বড়। এটা মনে হয় দুইজন পাইলট মনে হয় আগে পিছে বসতে পারে। এই যে এখানে ইয়ার সাইজ আছে, সবকিছু আছে, ক্রু কয়জন, লেন্থ কতজন, কি আসু বিষয় সবকিছু এখানে আছে। বিমানটা ভাল লাগছে, খুবই ভাল লাগছে আমার কাছে, কালারটা জোস করছে। কালারটা তো এটা আমাদের বিমান বাহিনীরই ইয়ে বিমানের কালার। বিমানটা সুন্দর লাগছে অনেক। আবার এই পাশে একটা আছে, এই যে আরেকটা বিমান আছে। এই পার্টগুলো ঘোরা শেষ হওয়ার পরে অফি আবার একটু এই যে এদিকে চলে আসলো, এদিকে চলে আসে, এই যে যখন জিরাফ দেখছে সে তো জিরাফের উপরে উঠা বসে আছে। আর তার আম্মু ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে এখন মেয়ের সাথে আসছে একটু দুষ্টুমি করতে। তো মা ওর আম্মু বলতে অফিয়া বলতেছে যে আম্মু তুমি আমার পিছনে বসো, ওর আম্মু বলতেছে যে এখানে বসলে তো এটা ভেঙে যাবে মা, তো তুমিই বসো। তো সে জিরাফের সাথে আমি আবার একটু ওর ইয়ে ভিডিও শুট নিচ্ছি, জিরাফে ওরে দেখতে কেমন লাগে। সে খুব জিরাফটা খুব পছন্দ করছে। ওই যে উঠতে যেতেছে না, মানে জিরাফের আরো উপরে উঠবে, আমি বলছি যে উঠতে পারবো না, তুমি তো পিছলা খেয়ে পড়ে যাবা। এই যে না আমি উঠবো এটাতে। বাচ্চা শিশু যখন যেটা মর্জি করে সেটাই করে। আর কই উঠবে তুমি মামুনি? এই যে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যে। এই আমাকে তো হ্যাঁ দিতেছে। তোমাকে দেখে দিতেছি, দেখছো? এইবার নামাই দাও। ওকে, আর কই যাবা? আস্তে। জিরাফ থেকে নেমে সে মানে একদম এক দৌড় দিয়ে সে চলে আসছে এখন ওই যে হরিণের কাছে, এখন উঠতে পারতেছে না। এখন আমাকে বলতেছে যে, বাবা উঠায় দাও উঠায় দাও, তাই উঠায় দিলাম। উঠায় দেওয়ার পর এখন এখন হরিণের সাথে সে আবার যে হরিণ চল, হরিণ চল। হরিণকে বলে চলতে, হরিণ কি বুঝে, এটা তো লোকে মানে এই ডল হরিণ। সে মনে করছে এটা বাস্তবে হরিণ, এই জন্য সে ইয়া করে একদম হরিণের সাথে, একদম হরিণের কান দুইটা ধইরা, কান আর শিং দুইটা ধইরা সে কি মানে কি খুশি, তার খুশিতে একদম আত্মহারা। মানে সে খুব এনজয় করতেছে আর কি। সে মানে আজকের দিনটা, একে তো শুক্রবার, আবার দুই হচ্ছে কি ছুটির দিন, ঈদের ছুটি, বাবার জন্মদিন, খুবই এনজয় করতেছে। আর এদিকে মা মেয়ে মিলে তারা সব সেলফি তুলতেছে। অফিস যে একটা খরগোশ পাইছে, এটার একবার এইখান থেকে ওইখানে নেয়, একবার এইখান থেকে ওইখানে নেয়। মানে এইটা এইটার সে কি যে পাইছে, এটার নিয়ে যা অবস্থা করতেছে বলার মতো না। মানে এটার একবার ওদিকে ফিকা মারে, এদিকে এই করে, আবার এদিকে আমাকে আমাকে কিসি দেয়, আমাকে ইয়া করে। মানে খুবই মানে সে খুব এনজয় করতেছে, সে খুবই মানে ইয়া করতেছে। এই যে এইখানে আবার একলা একলা আইসা সে আবার এই খরগোশটা নিয়ে খেলতেছে, মানে এটা সে আজকে বাসায় নিয়ে যাবে এমন একটা অবস্থা, যে বাবা আমাকে এই খরগোশটা দাও, আমি এটা বাসায় নিয়ে যাব। খুবই মানে খুবই খুশি সে। প্রায় 1.5-2 ঘন্টার মতো পার্কে ঘোরাঘুরি করার পরে দেন আমরা চলে আসলাম গুলশান 1 নম্বর পিৎজা বার্গে। আফিয়ার আম্মু বলতেছিল, অফিয়াও বলতেছিল যে পিৎজা খাবে, তার কারণে চলে আসলাম এখানে। আর যেহেতু একদম বাসার কাছাকাছি চলে আসছি, তো পিৎজা বার্গটাই বেস্ট ছিল। তো পিৎজা বার্গে উঠতেছি, উঠার মধ্যেই আফিয়া বলতেছে অফিয়া আই লাভ ইউ পিৎজা খাবে।
আরে বাবা, আই লাভ ইউ পিজা তো এখানে নাই। আই লাভ ইউ পিজা কোথায় পাবো? যে না, আফিয়া আই লাভ ইউ পিজা খাবে। সে আসলে মানে পিজা তো আসলে নাম বলতে পারে না, তার কারণে সে ওই যে আই লাভ ইউ শেপটা পছন্দ করে। সে ওইটাই বলে আই লাভ ইউ পিজা। যখনই আমি কেক কিনি তখনও সে বলে বাবা আই লাভ ইউ কেক কিনবো। তার কারণে এই যে ওরে 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 বুঝ দিলাম, ছোট মানুষ যে যেভাবে বুঝে আর কি। ওরা ছোট মানুষের মধ্যে বুঝ দিলাম যে ঠিক আছে, তোমাকে আই লাভ ইউ পিজা পিজা আমি করে দিব। তো পিজা বার্গের ভিতরের ইন্টেরিয়র ডেকোরেশনটা খুবই ভালো, তাদের বিহেভিয়ার ম্যানার্স স্টাফদের খুবই অমায়িক। তারা খুবই মানে কাস্টমারদের সাথে খুবই ওয়েল বিহেভিয়ার করে, এবং কাস্টমারদের কখন কোনটা লাগবে না লাগবে, কি কি দরকার সবকিছুই তারা সেটা আসে কতক্ষণ পর পর এসে জিজ্ঞাসা করে। এই জিনিসটা খুবই ভালো আসলে। একটা যে কোনো একটা চেইন ব্র্যান্ড, যে কোনো একটা এমনি এমনি উঠে না। তাদের ফুডের টেস্ট, প্রাইস এবং তাদের বিহেভিয়ার সব কিছুই ভালো থাকতে হয়। তো আমি অফিয়াকে নিয়ে এর আগেও একবার আসছিলাম পিৎজা খেতে। আফিয়ার আম্মুকে নিয়ে এটা ফার্স্ট টাইম। আফিয়ার আম্মু ওয়ারিড ব্রাঞ্চে গেছিল, বাট এটা গুলশানের ব্রাঞ্চে আসে নাই। তো আজকে আসলাম বার্থডে উপলক্ষে। তারা পিৎজা হচ্ছে ডাবল মিট মেশিন, যে পিৎজাটা আছে সেটা তারা অর্ডার করলো, আর অফিয়ার জন্য একটা বার্গার অর্ডার করলাম। দেন একটা জুস অর্ডার করলাম। অফিয়া সে একটা ব্লু ওশান একটা জুস দেখছে ওই টেবিলে, ওইখানে ওইটা খাইতে যেতেছে। তো খাবার অর্ডার করার পর একটু টাইম লাগবে, তো এর মধ্যে অফিয়া ভিতরের ইয়েতে আসলো। আইসা এই অ্যাকুরিয়ামে মাছগুলা দেখতেছে। মাছগুলা দেখে কি খুশি, সে মনোযোগ দিয়ে মাছগুলা দেখতেছে। আর এই এই সাইডে একটা ছোট্ট একটা ফাউন্টেন ছিল, সেটা দেখে বলতেছে যে বাবা আমি এটাতে নামবো। আমি বললাম যে মা এটা তো আর্টিফিশিয়াল, তুমি এটা নামার দরকার নেই গা, তোমাকে বাবা সত্যি সত্যি যে ঝর্ণা আছে সেখানে নিয়ে যাব। তো এই বুঝ দিয়ে তারা আনলাম। আনার পরে যে সে না নামতাছে না, সে এই যে মাছ দেখতেছে, যেখানে যে অ্যাকোরিয়ামে যে মাছগুলো আছে, সে মাছগুলো সে করতেছে, সে মাছগুলো ধরবে। আমি কিছু না মা ধরো না, তুমি এগুলা ধরলে ধরলে তোমাকে কামড় দিবে মাছ। কে শুনে কার কথা, তারপরও সে ওই যে পা দিয়ে মানে পানিটা এই পাটা ভিজে দিয়ে যেতেছে আর কি ঝর্ণার পানিতে। তো তারপরে তারে ডাকাডাকি করি, সে তো আসে না, সে আসেই না। তারপরে তারে বললাম যে চলো তোমার খাবার চলে আসছে। খাবারের কথা বললাম তাও সে আসে না, মানে সে এমন মনোযোগ দিয়ে দেখতেছে, আসলে মনোযোগ দিয়ে দেখতেছে এটা হলো মানে বাহানা। সে মানে পানিটার মধ্যে তার পাটা ভিজাইতেছে। সে পানি খুব পছন্দ করে। তো তারপরে এদিকে আবার এসে দেখে একটা মানে ডলের মতো গেমের মতো কি জানি একটা পাজলের মতো গেমের মতো, এইটা দেখে সে পাগল হয়ে গেছে যে না এটা সে খেলবে। তো দিলাম কয়েন কয়েন ভরে। এখন সে পারে না, এখন সে আবার চাইতেছে আমার কাছে যে বাবা আবার তো আসলে তো এটা তো আমরা বড়রাও আমাদের পারতে খুব কষ্ট হয়ে যায়। এখন সে শখ করছে, একবার চান্স দিছি, এখন আরেকবার দিলে তো মনে হয় সে পারবে না। অনেক বুঝায় সুঝায় তারা নিয়ে আসলাম বাইরে থেকে ভিতরে। নিয়ে এসে দেখতেছি যে তারা যে আম্মুর সাথে আবার বসলো, বৈশা এখন বলতেছে যে আমার খাবার কই, আমার খাবার কই। তো খাবার চলে আসছে অফিয়ার জন্য, ওই যে একটা স্পেশাল একটা বার্গার, আর আমাদের দুইজনের জন্য একটা পিৎজা। অফিয়া ওই পিৎজাটা খুব খায়, অফিয়া ওই পিৎজাটা খুব পছন্দ করে। তো সে আগে থেকে গ্লাভস টাভস পরে নিতেছে, মানে সে তো খাবে না, খাইতে পারবে না। তারপরে যে শুধু শুধু মানে এই যে মানে দুষ্টুমি করতেছে আর কি। তো এদিকে আমরা এই ব্লু ওশেন জুস অর্ডার করছি, আর এদিকে দুইটা মাউন্টেন ডিউ অর্ডার করছি। তা এখন এগুলা আমি পিজাটা আর কি করতেছি, ওদেরকে ওয়ান বাই ওয়ান করে দিচ্ছি। আগে নিজেরটা নিয়ে নিছি, তারপরে বাচ্চার মাকে আর বাচ্চাকে সব কিছু করে দিচ্ছি, কি প্লেটে করে দিচ্ছি। তো অফিয়াকে দুইটা দিলাম, অফিয়া আগে দুইটা খাক, তারপরে আস্তে আস্তে দিব। এখন সে মানে বলতে যে সস কই, সস কই। আমি বলছি সস আছে, সস আমি তোমাকে দিব, সমস্যা নাই, তুমি আগে এটা খাও। তো পিজার টেস্টটা আসলে খুবই ভালো, টেস্টটা খারাপ না। অন্যান্য জায়গা থেকে পিৎজা হাট, ডমিনোজের পিৎজা, পিৎজা, ওগুলা ভালোই, খারাপ না। আর মানে স্পাইসিও তেমন না। আমি যেহেতু বলছিলাম যে বেবি আছে সাথে, সে স্পাইসিটা একটু কম দেন, তার কারণে বলছে যে আচ্ছা ঠিক আছে। সো স্পাইসিও তেমন না। সো পিৎজা আর বার্গার এই দুইটা হচ্ছে গফিয়ার জন্য। এখন ও যেটা খাইতে চায় সেটাই করবে। এই যে কান্নাকাটি শুরু করতেছে যে আমি এটা নিব না, আমি এটা নিবো, আমাকে রেড সস দাও। তা ঠিক আছে মামুনি, তুমি যেটা পছন্দ করো, তো সেটাই দিলাম। এখন দেখি একটা স্লাইস তারে দিয়ে, এই যে আবার করতেছে যে খাবে না খাবে না। আমি বললাম যে কেন খাবা না, কোনটা খাবা বলো।
তো এখন ইয়া করতেছে, মানে ওর মন মতো পছন্দ হয়নি আর কি জিনিসটা। তারপরে কি আর করার, তারপরে ওরে ওর মতো দিলাম। তো খাবার দাবার শেষ করে একদম আমরা এখন বর্তমানে রিক্সায় উঠে এখন বাসার দিকে যাইতেছি। ঢাকা শহরটা কত ফাঁকা, আকাশটাও অনেক সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এত ভাল লাগতেছে। এই যে এই ঢাকা শহরটা যদি যেরকম এখন এখন যেরকম আছে, এরকম যদি রাস্তাঘাট থাকতো কতই না ভালো হইতো। বাট এই সুখ বেশি দিন না, 2-4 দিনের মধ্যেই আবার ঢাকা শহর ভরে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই, টাটা। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, সেই সময় মতো পাশে থাকো, আল্লাহ হাফেজ।